একটি রুম, তার চারপাশে রাখা অনেক দামি দামি মেশিন, একটি বেড, বেডের চারপাশে কেউ নেই। সেই বেডেই শুয়ে জীবনের শেষ মুহূর্ত গুনছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনের প্রভাবশালী এমপি মির্জা আব্বাস। দেশের মাটিতে নয়, সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুর একদম কাছে মির্জা আব্বাস। অনেক সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে মির্জা আব্বাস মারা গেছে, কিন্তু কেন তার মৃত্যুকে গোপন করা হচ্ছে? ঢাকা ৮ আসনটি কেন এত ষড়যন্ত্রমূলক আসন? এই আসনে কি এমন ব্ল্যাক ম্যাজিক কাজ করছে? শহীদ ওসমান হাদি নিহত হল এই আসনে দাঁড়িয়ে। এরপর মির্জা আব্বাস জয়ী হয়েও হঠাৎ মৃত্যুর একদম কাছে। চিকিৎসা আশা ছেড়েই দিয়েছেন। হয়তো আর বসা হবে না সেই চেয়ারে যেটা সংসদে রাখা হয়েছে মির্জা আব্বাসের নামে। বিএনপি এই ঢাকা ৮ আসনটিকে ছাড়তে নারাজ। আব্বাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দ্রুত নির্বাচন চাইবে জামায়াত এনসিপি। আর এই আসনে উপনির্বাচনে নাসির উদ্দিনের পাটোয়ারির জয় নিশ্চিত। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই আসনটি ছাড়বে না বিএনপি, ঢাকা ৮ আসনের পিছনে কোন কালো শক্তি কাজ করছে, মির্জা আব্বাস আসলেই কি মারা গেছেন না এখনও জীবিত আছেন। 2026 সালের 12ই ফেব্রুয়ারি, গভীর রাত, চারদিক নিস্তব্ধ। শহরের আলো জ্বলছে, কিন্তু মানুষের কণ্ঠ যেন হঠাৎ থেমে গেছে। ব্যালট বাক্সে কি সত্যিই ভোট পুড়ছিল, নাকি সেই বাক্সগুলোর ভেতরেই ধীরে ধীরে পুড়ে যাচ্ছিল একটি জাতির ভবিষ্যৎ? এই প্রশ্নের উত্তর আজও অজানা, কারণ সেই রাত ছিল কেবল একটি নির্বাচন নয়, বরং একটি নিখুঁতভাবে সাজানো নাট্যমঞ্চ। প্রতিটি ভোট কেন্দ্র যেন এক একটি পূর্ব নির্ধারিত স্ক্রিপ্ট অনুযায়ী চলছিল, যেখানে ভোটাররা ছিল কেবল দর্শক, আর ফলাফল লেখা হচ্ছিল পর্দার আড়ালে। এদিকে দূরে সিঙ্গাপুরের একটি হাসপাতালের কেবিনে শুয়ে আছেন এক ক্ষমতাধর নেতা, শরীর ক্লান্ত, মন ভারাক্রান্ত। এটা কি কেবল অসুস্থতা, নাকি এটি সেই রাজনৈতিক পাপের পরিণতি যার প্রতিধ্বনি এখনও দেশের অন্ধকার করিডোরে ঘুরে বেড়াচ্ছে? এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ঝড়। বিশেষ করে বিএনপির একটি অংশ সরাসরি অভিযোগ তোলে, নাসির উদ্দিন পাটোয়ারির দিকেই আঙুল উঠতে থাকে। তাদের দাবির এই অসুস্থতার পেছনে তার ভূমিকা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন মানুষের শারীরিক ভেঙে পড়ার পেছনে কি শুধুই একজন ব্যক্তি দায়ী হতে পারে? একজন অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি থেকে যখন বিষয়টি দেখা হয়, তখন সামনে আসে সম্পূর্ণ ভিন্ন ছবি। এটি কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, বরং এটি ছিল ক্ষমতার ভেতরের লোকানো সংঘর্ষ, চাপ এবং মানসিক যুদ্ধের ফল। রাজনীতিতে সবচেয়ে বড় শত্রু অনেক সময় বাইরের কেউ নয়, নিজের ভেতরের মানুষই। সবচেয়ে বড় প্রশ্ন, এই নির্বাচন কি সত্যিই জনগণের ভোটে হয়েছে? যারা বিশ্লেষণ করেন তারা জানেন এটি ছিল একটি ম্যানেজড ইলেকশন। মাঠ পর্যায়ে যে তথ্য উঠে এসেছে তা আরও ভয়াবহ। অনেক ভোটার গিয়ে দেখেছেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এ যেন এক অদৃশ্য হাত আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছিল। 2018 সালের রাতের ভোট সংস্কৃতি 2026 সালে এসে যেন আরও প্রকাশ্য, আরও নির্মম হয়ে উঠেছে। একাধিক কেন্দ্রে হঠাৎ করে ফলাফল বদলে যাওয়া, স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে পরাজয়, এসব কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে ছিল এক বিশাল মাস্টার প্ল্যান? মনোনয়নকে কেন্দ্র করে দলের ভেতরেই তৈরি হয়েছিল বিভাজন। মির্জা আব্বাসকে সামনে আনা, এটা কি সত্যিই একটি স্বাভাবিক সিদ্ধান্ত ছিল, নাকি তাকে ব্যবহার করা হয়েছিল একটি বড় পরিকল্পনার অংশ হিসাবে? তার নিজের পরিবার, বিশেষ করে স্ত্রী আফরোজা আব্বাস, তিনি নিজেই সেই আসনে প্রার্থী হতে চেয়েছিলেন বলে জানা যায়। এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি ধীরে ধীরে রূপ নেয় মানসিক চাপের? রাজনীতির এই অদৃশ্য যুদ্ধ, যেখানে কোনো গুলি চলে না, কিন্তু মানুষ ভেঙে পড়ে ভেতর থেকে। জামায়াতের নীরবতা, ভয় না কৌশল? সবচেয়ে রহস্যময় বিষয়, জামায়াতে ইসলামী কেন সেদিন নীরব ছিল? তারা ভয় পেয়েছিল, নাকি এটি ছিল একটি হিসাব করে নেওয়া সিদ্ধান্ত? অনুসন্ধানে জানা যায়, শেষ মুহূর্তে তাদের সামনে তুলে ধরা হয়েছিল এক ভয়ঙ্কর সম্ভাবনা, গৃহযুদ্ধ। যদি তারা রাজপথে নামত, তবে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যেতে পারত। বিদেশি শক্তির হস্তক্ষেপের সুযোগ তৈরি হতে পারত। তাই তারা নীরবতা বেছে নিয়েছিল।
যা অনেকের কাছে দুর্বলতা মনে হলেও আসলে এটি ছিল একটি হাই স্টেক রাজনৈতিক জুয়া। আজ আমরা যে প্রশ্নের সামনে দাঁড়িয়ে তা শুধু একটি নির্বাচন নয়, বরং পুরো রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন। ক্ষমতার জন্য মানুষ কতদূর যেতে পারে? নিজের নীতি, আদর্শ সবকিছু কি বিসর্জন দিতে পারে? মির্জা আব্বাসের বর্তমান অবস্থা, এটি কি শুধুই অসুস্থতা, নাকি এটি সেই দীর্ঘদিনের চাপ, অপরাধবোধ আর রাজনৈতিক ষড়যন্ত্রের ফল? ইতিহাস বলে, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু কর্মের ফল একদিন ফিরেই আসে। আজ যারা ক্ষমতার দাপটে অন্ধ, তাদের জন্য এই গল্প একটি সতর্কবার্তা। শেষ পর্যন্ত মাস্টারমাইন্ডরা কেউ পাশে থাকে না, মানুষকে একাই নাড়াতে হয়, নিজের কাজের হিসাব নিয়ে। রাজনীতিতে একটি বিষয় খুব স্পষ্ট, কোনো কিছুই হঠাৎ করে ঘটে না। যদি একজন প্রভাবশালী এমপি মৃত্যুর কোলে ঢলে পড়েন, তাহলে সেটি কেবল ব্যক্তিগত ঘটনা নয়, বরং এটি হয়ে ওঠে একটি রাজনৈতিক সংকেত। ঢাকা ৮ আসন একটি সাধারণ আসন নয়, বরং এটি বহুদিন ধরেই ক্ষমতার কেন্দ্রবিন্দু। এই আসনে দাঁড়িয়ে নিহত হয়েছেন শহীদ ওসমান হাদি, একটি ঘটনা যা এখনও রহস্যে ঘেরা। এরপর একই আসনে জয়ী হন মির্জা আব্বাস, কিন্তু আজ তিনি নিজেই মৃত্যুর দ্বার প্রান্তে। এটা কি কেবল কাকতালীয়, নাকি এই আসনের পেছনে সত্যিই কাজ করছে কোনো অদৃশ্য শক্তি? আরও বড় প্রশ্ন, যদি তার মৃত্যু নিশ্চিত হয়, তাহলে সেটি গোপন রাখার কারণ কি? কারণ একটাই, ক্ষমতা। ঢাকা ৮ আসনটি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই আসনটি শুধু একটি সাংসদীয় এলাকা নয়, এটি অর্থনীতি, প্রভাব, ব্যবসা এবং রাজনৈতিক নিয়ন্ত্রণের একটি বড় কেন্দ্র। যদি এখানে উপনির্বাচন হয়, তাহলে পুরো রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে। বিশেষ করে জামায়াত এবং এনসিপি ইতোমধ্যেই এই আসনের দিকে নজর রেখে আছে। অনেক বিশ্লেষকের মতে, মির্জা আব্বাসের অনুপস্থিতিতে এই আসনের সবচেয়ে শক্তিশালী প্রার্থী হতে পারেন নাসির উদ্দিন পাটোয়ারি। যদি নির্বাচন হয়, তার জয়ের সম্ভাবনা অত্যন্ত বেশি বলে মনে করা হচ্ছে। আর এখানেই শুরু হয় আসল খেলা। বিএনপি জানে, এই আসন হারানো মানে শুধু একটি এমপি হারানো নয়, বরং একটি শক্ত ঘাঁটি হারানো। তাই কি তারা সময় নিচ্ছে? তাই কি তারা তথ্য গোপন রাখছে, নাকি সাজানো বাস্তবতা? সব শেষে আমরা দাঁড়িয়ে আছি একটি বড় প্রশ্নের সামনে। মির্জা আব্বাস কি সত্যিই মারা গেছেন, নাকি তিনি এখনও জীবনের সাথে লড়াই করছেন? আর যদি তিনি জীবিত থাকেন, তাহলে কেন তার অবস্থা নিয়ে এত রহস্য? রাজনীতি কখনো শূন্যতা পছন্দ করে না। যেখানে শূন্যতা তৈরি হয়, সেখানে নতুন শক্তি প্রবেশ করে। তাই হয়তো একটি মৃত্যু ঘোষণা মানেই একটি নতুন যুদ্ধের সূচনা। আজকের বাস্তবতায় সত্য আর গুজবের মাঝে পার্থক্য করা কঠিন, কিন্তু একটি বিষয় নিশ্চিত, ঢাকা ৮ আসনটি এখন আর শুধু একটি আসন নয়, এটি হয়ে উঠেছে ক্ষমতা, ষড়যন্ত্র